আমার গল্প পড়ে শোনানোর যাত্রা এখন চলছে 'ত্রয়োদশতম গল্প। আর আজকের দিনের গল্প হিসেবে আমি বেছে নিয়েছি প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস। এর নাম 'মন্দ্র সপ্তক'। বারবার হুমায়ূন আহমেদ বেছে নেওয়ার কারণ হলো এই, আমার বাবা প্রচণ্ড হুমায়ূন ভক্ত। আমি অন্য কোনো লেখকের বই যখন পড়ে শোনাই, তখন আমার বাবা আবদার করে বসেন, এবার হুমায়ূন আহমেদের একটা গল্পের বই পড়ে শোনাও, যেটা আমি শুনিনি। তো হুমায়ূন আহমেদ ভক্ত হিসেবে এমন বই খুঁজে বের করা ঠিক এই সময় এসে এটা খুবই কঠিন, যে যেটা কেউ পড়েনি। তো সেই হিসেবে রজনী গল্পটা আমার অনেক দেরিতে পড়া হয়েছিল। মন্ত্র সপ্তকের বেলাতেও এই একই ব্যাপার, একই ঘটনা আমার জয় জয়ন্তীর বেলায়ও খাটে। তো সে কারণে আজকে আমি এই উপন্যাসটা পড়ে শোনাচ্ছি। তো দেরি না করে শুরু করি আজকের উপন্যাস 'মন্দ্র সপ্তক'। সকালবেলাতেই মৃত্যু সংবাদ। টুথব্রাশে পেস্ট মাখাচ্ছি, অস্বস্তি নিয়ে মাখাচ্ছি, কারণ কার ব্রাশ ঠিক ধরতে পারছি না। এ বাড়িতে ৩টা সাদা রঙের টুথব্রাশ আছে, যার একটা আমার। সেই একটা মানে কোনটা আমি কখনো ধরতে পারিনি। বাকি দুটোর মালিক আমার দু বোন। এদের চোখের দৃষ্টি ঈগলের মতো তীক্ষ্ণ। এরা দূর থেকে বলতে পারে ব্রাশটা কার। এই কারণে দাঁত মাজার পর্বটা আমি সাধারণত অতি দ্রুত সেরে ফেলি, বোনদের চোখে পড়ার আগেই। এরা বড় যন্ত্রণা করে। আজ আমার পরিকল্পনা ছিল ধীরে সুস্থে সব কাজকর্ম করা। দাঁত মাজার পূর্বে মিনিট 10 সময় দেবার কথা ভাবছিলাম। সম্ভব হলো না। মীরা এসে বলল, দাদা শুনেছিস, মেজ খালু সাহেব মারা গেছেন। আমি অসম্ভব অবাক এবং দুঃখিত হবার ভাব করলাম, যেন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ খবর এইমাত্র শুনলাম। দুঃখের ভাবটাকে আরো জোরালো করার জন্য কিছু একটা বলা দরকার, যেমন করুণ গলায় বলা, হোয়াট এ ট্র্যাজেডি, কিংবা কি সর্বনাশ। এই দুটোর মধ্যে কোনটা বলবো ভাবছি, তখন মীরা তীক্ষ্ণ গলায় বলল, তুই আবার আমার ব্রাশ দিয়ে দাঁত ঘষছিস? আবার? যেন এটাই বর্তমান সময়ের গ্রেট ট্র্যাজেডি। মেজ খালু সাহেবের মৃত্যু চাপা পড়ে গেল। আমি উদাসীন ভঙ্গিতে বললাম, এটা তোর নাকি? ব্রাশের গায়ে এম দেখতে পাচ্ছিস না? গতকালও তো আমার ব্রাশ দিয়ে দাঁত মাজলি। এসব কি? গতকাল তোর ব্রাশ দিয়ে দাঁত মাজলাম মানে? তুই বুঝলি কি করে? সিগারেটের গন্ধ দেখে বুঝেছি। ভক ভক করে সিগারেটের গন্ধ বের হয়। মীরার দিকে তাকিয়ে মনে হলো সে কেঁদে ফেলার একটা চেষ্টা করছে। আমার দুই বোন কাদার ব্যাপারে খুব এক্সপার্ট। অতি তুচ্ছ কারণে এবং সম্পূর্ণ অকারণে এরা কাঁদতে পারে। গত শুক্রবার টিভির একটা নাটক দেখে এরা দুজনে এমন মায়াকান্না জুড়ে দিল যে বড় চাচা ধমক দিয়ে বললেন, এসব হচ্ছে কি? এই, টিভি বন্ধ করে দে তো, এদের নিয়ে বড় যন্ত্রণা। আসলে বড় যন্ত্রণা। একই চিরুনি দিয়ে সেও মাথা আঁচড়াচ্ছে, আমিও আঁচড়াচ্ছি। তাতে দোষ হচ্ছে না। ব্রাশের বেলায় একেবারে কেঁদে ফেলতে হবে। আমি বললাম, কাঁদছিস কেন? কেঁদে ফেলার মতো কি হলো? মীরা জবাব না দিয়ে ছুটে বের হয়ে গেল। মীরা বয়সে আমার থেকে 3 বছরের ছোট। ওর এখন 21 চলছে, যদিও চেহারায় খুকি খুকি ভাবটা রয়ে গেছে। শুধু চেহারায় না, স্বভাবেও। একদিন বাসায় এসেছে কাঁদতে কাঁদতে, কারণ এক রিক্সাওয়ালা তাকে নাকি গালি দিয়েছে। বলেছে, আই ছেমরি। একজন রিক্সাওয়ালা কি করে মীরার মতো অত্যন্ত রূপবতী মেয়েকে ছেমরি বলতে পারে, সেও এক রহস্য। রূপবতীদের গালি দেওয়া বেশ কঠিন। তাছাড়া মীরা শুধু রূপবতীই নয়, বাইরের লোকজনের সঙ্গে তার ব্যবহারও খুব ভালো। কাজের লোক, রিক্সাওয়ালা, এদের সবাইকে সে আপনি করে বলে। তাকে কেন রিক্সাওয়ালা গালি দেবে? মীরা অবশ্য কিছুই বলল না। সারা বিকাল ফুপালো। নাশতার টেবিলে মা বললেন, তোর মেজ খালু মারা গেছেন, শুনেছিস? আমি নিস্পৃহ গলায় বললাম, হুম।
দুঃখিত ব্যথিত হবার ভঙ্গি মার সামনে করলাম না। এক বিষয় নিয়ে দুবার অভিনয় করার কোনো মানে হয় না। মা বললেন, রাত ৩টার সময় মারা গেলেন। ঘুমোচ্ছিলেন। হঠাৎ জেগে উঠে বললেন, ফরিদা, এক গ্লাস পানি দাও। ফরিদা পানি এনে দিল। পানি খেয়ে বললেন, মেয়েটাকে ঘুম থেকে ডেকে তোলো। ফরিদা বলল, মেয়েকে ডাকার দরকার কি? তোর মেজো খালু বললেন, শরীরটা ভালো লাগছে না। তখন তার খুব ঘাম হতে লাগলো। তারপর মা নিপুণ ভঙ্গিতে মৃত্যুর সময়কার খুঁটিনাটি ব্যাপারগুলো বলতে লাগলেন। এত সব খুঁটিনাটি তিনি কোথা থেকে জোগাড় করলেন কে জানে। আমি লক্ষ্য করেছি, মৃত্যু বিষয়ক খুঁটিনাটি মেয়েরা খুব আগ্রহ করে বলে। তোর খালুর ঘাম দেখে ফরিদা বলল, এত ঘামছো কেন? গরম লাগছে? তোর খালু বললেন, একটা ভেজা তোয়ালে দাও। আমি মাকে থামিয়ে দিয়ে বললাম, এত খবর পেলে কোথায়? মার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেল। তাকে কোনো প্রশ্ন করলেই তিনি মনে করেন তাকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। তিনি অসম্ভব রেগে যান। এই ভোরবেলাতে মাকে রাগিয়ে দেবার কোনো মানে হয় না। আমি আগের প্রশ্ন ধামাচাপা দিয়ে বললাম, বেচারা অল্প বয়সে মারা গেল। তুমি যাচ্ছ বাড়িতে? মা আঁতকে উঠে বললেন, সংসার ফেলে আমি যাব কি করে? তোর ছোট চাচির আবার ব্যথা উঠেছে। তাই নাকি? সারা রাতই তো ব্যথায় ছটফট করলো। খবর রাখিস না নাকি? হাসপাতালে নিতে হবে মনে হয়। তোর ছোট চাচা বলছিল দুপুর নাগাদ ব্যথা না কমলে হাসপাতালে নিয়ে যাবে। আমি শুকনো গলায় বললাম, ও, ছোট চাচির ব্যথা হচ্ছে নিত্যদিনকার একটা ব্যাপার। এই খবরে শুকনো ওহ বলা ছাড়া আর কিছু বলা যায় না। ছোট চাচির ব্যথা এবং ব্যথার সঙ্গে জড়িত কুকু কাতরধ্বনির সঙ্গে আমরা এতটাই পরিচিত যে এইসব শুনলে মুখের ভাবভঙ্গির কোনো পরিবর্তন হয় না। তবে ছোট চাচির ব্যথা আমাদের নানান সময় নানান উপকার করে থাকে। এই যেমন আজ করছে। মা বলতে পারছেন ছোট চাচির ব্যথার কারণে তিনি যেতে পারছেন না। যে সমস্ত বিয়ের দাওয়াতে আমাদের যেতে ইচ্ছে করে না, আমরা খবর পাঠাই ছোট চাচিকে নিয়ে জমে মানুষে টানাটানি চলছে। কি যে অবস্থা! সংসারে একজন সিরিয়াস ধরনের রোগী থাকার অনেক সুবিধা, খুব কাজে লাগে। অবশ্য ছোট চাচির ব্যথার সমস্যা না থাকলেও যে মা মেজো খালার বাসায় যেতেন তা মনে হয় না। ফরিদা খালা মার আপন বোন না, খালাতো বোন, যাকে মা খুবই অপছন্দ করেন। শুধু মা একা না, এই মহিলাকে কেউ দেখতে পারে না। সুন্দরী একজন মহিলা, যে খুব চমৎকার করে কথা বলে, তাকে কেন সবাই এত অপছন্দ করে কে জানে। আমার কাছে ব্যাপারটা বেশ রহস্যময় বলেই মনে হয়। ভদ্রমহিলার কথাবার্তা ভালো, বেশ আদুরে ভঙ্গি আছে। বাসায় গেলে প্রচুর খাবার দাবারের ব্যবস্থা করেন, তবু কেউ তাকে দেখতে পারে না। আসলে অপছন্দ করা উচিত মেজো খালুকে। ভদ্রলোক দেখতে একদম কোলা ব্যাঙের মতো। মুখের হাঁটা অনেক বড় বলে যখনই হাসেন তখনই আলজিভ দেখা যায়। হাসির সঙ্গে সঙ্গে ভদ্রলোকের ভুঁড়ি লাফালাফি করে। কুৎসিত এক দৃশ্য। তার স্বভাবটাও কুৎসিত, অসম্ভব কৃপণ। ৪৮ বছর বয়সে বাড়ি গাড়ি করে হুলস্থুল করেছেন, অথচ হাত দিয়ে একটা পয়সা বের হয় না। আমার বড় বোন ইরার বিয়েতে এসেছিলেন খালি হাতে। অবশ্যই এসে বললেন, জামাইয়ের জন্য একটা স্যুটের কাপড় কিনে রেখেছি, জামাইকে একবার পাঠিয়ে দেবেন, দর্জির কাছে মাপ দিয়ে আসবে। শুধু শুধু স্যুটের কাপড় দেওয়ার কোনো অর্থ হয় না, খাজনার চেয়ে বাজনা বেশি, কাপড়ের চেয়ে দর্জির খরচ বেশি। ইরার স্বামী বেচারা এখনো শেফ স্যুট পরতে পারেনি। নতুন জামাই তো আর ও বাড়িতে গিয়ে বলতে পারে না, খালুজান স্যুটের মাপ দিতে এসেছি। আমার ধারণা মেজো খালু স্যুটের কাপড়ের কথা বলে প্রচুর বিয়ে খেয়ে বেড়াচ্ছিলেন। বেঁচে থাকলে হয়তো আরো খেতেন। না, একজন মৃত মানুষ সম্বন্ধে এইসব ভাবা উচিত না। ভদ্রলোকের নিশ্চয়ই অনেক ভালো গুণ ছিল, যার খবর আমরা রাখিনি। একজন মৃত মানুষ সম্পর্কে ভালো ভালো কথা ভাবা দরকার। চায়ের কাপে চিনি মেশাতে মেশাতে অনেক চেষ্টা করলাম ভদ্রলোক সম্পর্কে ভালো কিছু মনে করতে, মনে পড়ল না। চা শেষ করে উঠতে যাব, মা বললেন, সময় করে একবার ও বাড়ি যাস, কেউ না গেলে দেখতে খারাপ দেখায়।
আমি বললাম, আচ্ছা। আমাদের বাড়ির সিনিয়র মানুষদের কোনো কথাতেই আমি না বলি না। এতে সবার ধারণা হয়েছে যে আমি অত্যন্ত বিনয়ী একজন ভদ্র ছেলে, তবে কিঞ্চিৎ বোকা। বোকা না হলে কেউ কি আর সব কথাতে হ্যাঁ বলে? অবশ্যই এমনিতেও আমি আমার বুদ্ধিমত্তার তেমন কোনো প্রমাণ দেখাতে পারি না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বিএ পাশ করে বর্তমানে নাইট সেকশনে ল পড়ছি। কেন পড়ছি নিজেও জানি না। ল পাশ করে কোর্টে গিয়ে ফাটাফাটি করব, এ জাতীয় দিবাস্বপ্ন আমার নেই। পড়তে হয় বলে পড়া। শুনেছি লতে ভর্তি হয়ে থাকলে ২-৩ বছর পর আপনা আপনি ডিগ্রি হয়ে যায়। সে ভরসাতেই আছি। বাড়ির অন্যদের আমার ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমার সম্পর্কে তাদের মনোভাব হচ্ছে এই, করুক যা ইচ্ছা, কোনো ঝামেলা তো করছে না, বেচারা আছেই নিজের মতো। আমাদের বাড়ির লোকজনদের কিছু পরিচয় দেওয়া মনে হয় দরকার। এ বাড়ির সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে নির্বোধ ব্যক্তি হচ্ছে আমার বড় চাচা, যার বয়স ৬৩। দৈত্যের মতো শরীর, যাকে বলে বৃষক স্কন্ধ। এখনো নিয়ম করে এক্সারসাইজ করেন, ভোরবেলা ছোলা এবং মধু খান, রাতে ঘুমোবার আগে যোগ ব্যায়াম করেন। তার ৩ মেয়ে, ৩জন থাকে আমেরিকায়। বিয়ে করে বাড়ি টাড়ি বানিয়ে সুখে আছে বলা যেতে পারে। বড় চাচি গ্রিন কার্ড না কি যেন পেয়েছেন। বছরে বেশিরভাগ সময় মেয়েদের সঙ্গে থাকেন, মাঝে মাঝে দেশে আসেন। বড় চাচা ফিলোসফিতে এমএ, অধ্যাপনা করতেন, বর্তমানে অবসর জীবনযাপন করছেন। ফিলোসফি বিষয়টাতেই সম্ভবত কোনো গন্ডগোল আছে। এ বিষয় নিয়ে যারা বেশি দিন পড়াশোনা করে সেই লোকজন খানিকটা নির্বোধ হয়ে যায় বলে আমার ধারণা। বড় চাচা যেমন হয়েছেন। তবে নিজের সম্পর্কে তার ধারণা অতি উচ্চ। ভালো খাওয়া দাওয়া তার খুবই পছন্দ, যদিও গত ২ মাস ধরে নিরামিষ খাচ্ছেন। কোথায় নাকি পড়েছেন নিরামিষ খেলে শরীরে ইলেকট্রিসিটি তৈরি হয়। এখন সেই চেষ্টাই সে করছেন। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, শরীরে ইলেকট্রিসিটি হলে লাভ কি? বড় চাচা তার উত্তরে এমন দৃষ্টিতে তাকালেন যার অর্থ, এ গাধা বলে কি? শরীরে ইলেকট্রিসিটি তৈরি করা ছাড়াও সাধু সন্ন্যাসী অনুসন্ধানেও তিনি বেশ কিছু সময় ব্যয় করেন। ৩ ভাইয়ের ২ নম্বর হচ্ছে আমার বাবা। রোগা পটকা বেটে একজন মানুষ। অসুখ বিসুখ তার লেগেই আছে। সম্প্রতি রাতে চোখে কম দেখছেন। বড় চাচার চেয়ে বয়সে ৫ বছরের ছোট, যদিও তাকে বড় চাচার চেয়ে অনেক বয়স্ক বলে মনে হয়। ব্যাংকে মাঝারি ধরনের একজন অফিসার, কথাবার্তা একেবারেই বলেন না। বাড়িতে যে সময়টা থাকেন তার সবটাই কাটান খবরের কাগজ পড়ে। বাড়িতে ২টো খবরের কাগজ রাখা হয়। আমার ধারণা এই ২টো খবরের কাগজে প্রতিটি ছাপা শব্দ তিনি ৩-৪ বার করে পড়েন। আমার বাবার সম্পর্কে অতি সম্প্রতি আমি একটা তথ্য আবিষ্কার করেছি, পরে তা বলা যাবে। এ বাড়ির সবচেয়ে সুপুরুষ, সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে সাকসেসফুল মানুষ হচ্ছেন আমার ছোট চাচা। তিনি চোখের ডাক্তার। ভিয়েনা থেকে আই সার্জারিতে ডিগ্রি নিয়ে এসেছেন। এসে ২ হাতে পয়সা কামাচ্ছেন। চোখ ওঠা রোগ ছাড়াও যে বাংলাদেশে চোখের এত রোগ আছে আমার তা জানা ছিল না। আমাদের এই ৩ তলা বাড়ির পুরোটাই ছোট চাচার টাকায় করা। একতলায় ৩টা ঘর নিয়ে তার চেম্বার। রোগী দেখেন যে ঘরে, সে ঘরে এয়ার কুলার লাগানো। ডিস্টেম্পার করা নীল দেয়ালে ঠান্ডা ঘর, পর্দার রং নীল। দেয়ালে ২টো ছবিও আছে, দুটির বিষয়বস্তুও নীল। একটা নীল সমুদ্র, আর একটা নীল আকাশ। এই প্রসঙ্গে ছোট চাচার বক্তব্য হচ্ছে, আমার এখন পিকাসোর মতো ব্লু পিরিয়ড চলছে। ছোট চাচার বিয়ে হয়েছে ৫ বছর হলো। মেয়েটির নাম নিনি। যেসব মেয়ের নিনি জাতীয় নাম হয় তারা সাধারণত খুব হাইফাই ধরনের হয়ে থাকে। ছোট চাচিও তাই। পুতুলের মতো সুন্দর একটা মেয়ে, যার ঠোঁট দুটো লিপস্টিক ছাড়াই লাল টুকটুকে। বিয়ের ৬ মাসের মধ্যেই ছোট চাচি কি রোগ বাঁধালেন কে জানে। দিনরাত কুকু। শরীরে তীব্র ব্যথা। সে ব্যথা বেশ অদ্ভুত ধরনের। হেঁটে চলে বেড়ায়। কখনো ব্যথাটা হাতে, কখনো পায়ে, আবার কখনো পেটে। আমি এমন অদ্ভুত অসুখ অন্য কোথাও দেখিনি।
কারো হয়েছে বলেও শুনিনি। সব রকম চিকিৎসা হয়েছে, এখন চলছে দৈব চিকিৎসা। ছাগলের মতো দাড়িওয়ালা এক লোক বেতের টুপি মাথায় দিয়ে প্রতি মঙ্গলবার আসছে। ছোট চাচি ঘরের দরজা জানালা বন্ধ করে কি সব ঝাড়ফুঁক নাকি করছে। আলোচনা শুনতে পাচ্ছি, চাচিকে আজমির শরীফে নিয়ে যাওয়া হবে। মনে হচ্ছে চিকিৎসা শাস্ত্র পুরোপুরি ফেল করেছে। তবে খুব লক্ষণীয় ব্যাপার হলো এই প্রচন্ড অসুখ বিসুখে তার চেহারা বা স্বাস্থ্যের এদিক ওদিক হচ্ছে না। আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন, বরং ঠোঁট এবং গাল দুটি আরো বেশি লালচে হয়েছে। নাস্তা শেষ করে সিগারেট হাতে বারান্দায় চলে এলাম। বারান্দা হলো আমার স্মোকিং কর্নার। বারান্দা এবং ছাদ, বেশিরভাগ লোকই এক জায়গায় দাঁড়িয়ে বা বসে সিগারেট টানতে ভালোবাসে। আমার ভালো লাগে হেঁটে হেঁটে টানতে। সিগারেট অবশ্য ধরানো গেল না, জ্বলন্ত সিগারেট চট করে লুকিয়ে ফেলতে হলো, কারণ বাইরের বারান্দায় ছোট চাচা বিরক্ত মুখে দাঁড়িয়ে। তার সামনে নার্সের পোশাক পরা মিস নমিতা কিংবা মিস সমিতা, এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না। এই নার্সটির বয়স খুব অল্প, চেহারা ছবি ভালো না, গায়ের রং ঘন কৃষ্ণবর্ণ, তবু ধবধবে সাদা নার্সের পোশাকে মেয়েটিকে চমৎকার লাগে। দ্বিতীয়বার তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। মিস নমিতা অথবা সমিতা এই বাড়িতে মাঝে মাঝে আসেন। ছোট চাচির খুব বাড়াবাড়ি হলে তাকে আনা হয়। কাল রাতে নিশ্চয়ই বাড়াবাড়ি হয়েছে বলেই তাকে আনা হয়েছে। নিশ্চয়ই রাত জেগেছে, ঘন ঘন হাই তুলছে। জগতের কুৎসিততম দৃশ্যের একটি হচ্ছে মেয়েদের হাই তোলা। তবে এই মেয়েটিকে হাই তোলা অবস্থাতে তেমন একটা খারাপ দেখাচ্ছে না। ছোট চাচা আমাকে দেখিয়ে বললেন, যাচ্ছিস কোথায়? আমি বললাম, মেজো খালুর বাসায়, বেচারা মারা গেছেন, শুনেছেন বোধ হয়। শুনেছি, আনফর্চুনেট ডেথ। আমার একবার যাওয়া উচিত, দেখি বিকেলের দিকে যদি সময় পাই। বিকেলে আবার একটা মিটিং পড়ে গেল। ছোট চাচা কৈফিয়ত দেবার ভঙ্গিতে কথা বলছেন। আমার কাছে কৈফিয়ত দেবার তো কোনো দরকার নেই, তবু দিচ্ছেন কেন কে জানে। তিনি অকারণে খানিকক্ষণ খুকখুকু করলেন। নার্ভাস হলে তিনি এটা করেন, যে কোনো কারণে হোক তিনি আজ খানিকটা নার্ভাস। আমি বললাম, যাই চাচা। তিনি বললেন, আয় তোকে খানিকটা এগিয়ে দেই, মগবাজার চৌরাস্তা পর্যন্ত, ওখান থেকে রিক্সায় যাবি। গাড়িতে আমরা চারজন উঠলাম। ছোট চাচা ড্রাইভিং সিটে, আমি তার পাশে। পেছনের সিটে সমিতা এবং ড্রাইভার কুদ্দুস মিয়া। ড্রাইভার কুদ্দুস মিয়া এ বাড়িতে খুব সুখের চাকরি করছে। পুরো বেতন নিচ্ছে, অথচ গাড়ি চালাতে হচ্ছে না। গাড়ি সবসময় ছোট চাচাই চালান। সে স্ট্যান্ড বাই হিসেবে পেছনের সিটে বসে বসে ঝিমায়। গাড়ি বড় রাস্তায় পড়া মাত্র ছোট চাচা বললেন, সমিতা তুমি কোথায় নামবে? মেয়েটার নাম তাহলে সমিতা, নমিতা নয়। সমিতা মানে কি কে জানে। খুবই আশ্চর্যের ব্যাপার, সমিতা এই প্রশ্নে কোনো জবাব দিল না। কেন জবাব দিল না কে জানে। প্রশ্ন শুনতে না পেলে ভিন্ন কথা, কিন্তু যদি শুনে থাকে তাহলে জবাব দেবে না কেন? রহস্যটা কি? শাহবাগের মোড়ে এসে ছোট চাচা গাড়ি থামিয়ে বললেন, কুদ্দুস এক প্যাকেট সিগারেট এনে দাও তো। কুদ্দুস নেমে গেল। কুদ্দুসের সঙ্গে নামলো সমিতা। শীতল গলায় বলল, আমি এখানে নামবো, বলেই গটগট করে চলে গেল। সালাম দিল না বা বলল না, স্যার যাই। এর মানেটা কি? কুদ্দুস সিগারেট কিনেছে কিন্তু ভাঙতি দিতে পারছে না। তার হাতে 500 টাকার একটা নোট। নোটটা নিয়ে এ দোকান ও দোকান করছে। ছোট চাচা বললেন, টুকু একটা সমস্যা হয়েছে, তোকে বলা দরকার। আমি বললাম, কি সমস্যা? তিনি বেশ সহজ গলায় বললেন, এই সমিতা মেয়েটাকে আমি বিয়ে করব বলে ভাবছি। আমি বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, কবে? এটা এখনো ফাইনাল করিনি,
কবে বিয়ে করব সেটা ইম্পর্টেন্ট নয়, বিয়ে করব সেটাই ইম্পর্টেন্ট। বলেই ছোট চাচা গাড়ি স্টার্ট দিলেন, কারণ কুদ্দুস টাকার ভাঙতি পেয়েছে। সে সিগারেট নিয়ে ফিরছে। আমি ক্ষীণ গলায় বললাম, বাড়ির কেউ জানে? না। আমি বলবো সবাইকে, লুকিয়ে রাখার মতো তো কিছু না। ছোট চাচার গাড়ি উড়ে চলল। তিনি আস্তে গাড়ি চালাতে পারেন না। গাড়ি হু হু করে ছুটছে, আর আমি বসে বসে ঘামছি। কি সর্বনাশের কথা! মেজ খালুরা একটা দোতলা বাড়ির একতলায় থাকেন। বাড়ির নাম নীলা কুঠির। অবশ্য কুটির বানানটা ভুল করে লেখা, কুঠির। ভুল নামের বাড়ির দিকে তাকালেই মনে হয় এ বাড়িতে ঝামেলা আছে। নীলা কুঠির মেজ খালুর নিজের বাড়ি নয়, ভাড়া বাড়ি। উত্তর শাহজাহানপুরে তিনি চমৎকার একতলা একটা বাড়ি বানিয়েছেন। এ মাসের শেষ শুক্রবারে তাদের নিজ বাড়িতে ওঠার কথা ছিল। মেজ খালু সে সুযোগ পেলেন না। তার বাড়ির সবাই দীর্ঘদিন এই নিয়ে বলাবলি করবে। মেজ খালুর প্রসঙ্গ উঠলেই বলবে, আহা বেচারা, নিজের বাড়িতে একটা রাতও কাটাতে পারলো না। কি ক্ষতি হতো কয়েকটা দিন পরে মারা গেলে। যেন আর কটা দিন পর মারা গেলে এ মৃত্যু সহনীয় হতো। আমি লক্ষ্য করেছি সব মৃত মানুষকে নিয়ে একটা না একটা অতৃপ্তির গল্প চালু থাকে। কেউ হয়তো মৃত্যুর আগের দিন বলেছিল, মা, খুব ঝাল দিয়ে পাবদা মাছ রাঁধো তো, খেতে ইচ্ছে করছে। মা রাঁধেননি। এই দুঃসহ স্মৃতি নিয়ে তিনি বেঁচে আছেন। আজ তিনি শুধু পাবদা মাছ না, কোনো মাছই খেতে পারেন না। মৃত লোকের চেয়ে তার অতৃপ্তির ব্যাপারটাই প্রধান হয়ে দাঁড়ায়। মৃত মানুষটির কথা কেউ বলে না, তার অপূর্ণ স্বাদের গল্প করে। আচ্ছা, এমন কি কেউ আছে যার মৃত্যু মুহূর্তে কোনো অপূর্ণ স্বাদ ছিল না? যে যাত্রা শুরু করে একজন পরিপূর্ণ, পরিতৃপ্ত এবং সুখী মানুষ হিসেবে? আমি দাঁড়িয়ে আছি নীলা কুঠিরের গেটের বাইরে। আমার মনে উচ্চ শ্রেণীর সব ভাব আসছে। গেট খুলে ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না। সকালের সিগারেটটি খাওয়া হয়নি। সিগারেট ধরাবার একটা চমৎকার জায়গা। আমি সিগারেট ধরালাম এবং সুখ কি এই নিয়ে চিন্তা শুরু করলাম। এইসব চিন্তা ভাবনার বুদ্ধি বড় চাচার কাছ থেকে পাওয়া। তিনি আমাদের আত্মার শক্তি বৃদ্ধি করার জন্য এই জাতীয় ট্রেনিং ছোটবেলায় দিয়েছিলেন। বুঝলি, যখন কিছু করার থাকবে না তখন চিন্তা শুরু করবি। ধর, সুন্দর একটা গাছ দেখলি, তখন কি করবি? নিজেকে প্রশ্ন করবি, গাছটা সুন্দর লাগছে কেন? সৌন্দর্য ব্যাপারটা কি? বড় চেঁচার ট্রেনিং এ আমাদের আত্মার শক্তির কোনো ক্ষতি বৃদ্ধি হয়েছে কিনা আমি জানি না, তবে খানিকটা ভ্যাবদার মতো যে হয়েছি তাতে সন্দেহ নেই। কে? টুকুনা? ফিলোসফিক চিন্তা ভাবনা থেকে সরাসরি ধুলো কাদার পৃথিবীতে চলে এলাম। প্রশ্নকর্তার দিকে তাকালাম। যিনি প্রশ্ন করেছেন তিনি মেজ খালুর ছোট ভাই, পর্যটনের বড় অফিসার। পর্যটনের অফিসাররা সবসময় খানিকটা সেজেগুজে থাকেন। তাদের দেখলেই মনে হয় এই বুঝি বেড়াতে যাচ্ছে, হয় পিকনিকে নয় বিয়ে বাড়িতে। এই ভদ্রলোক নিজের ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়েও লাল টকটকে একটা টাই পরে এসেছেন। জুতো যেমন চকচক করছে তাতে মনে হয় বুট পালিশওয়ালাকে দিয়ে পালিশ করা। তিনি বিরক্ত মুখে বললেন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। এর সঙ্গে আমার এমন কোনো ঘনিষ্ঠতা নেই যে তিনি আমাকে তুই তুই করবেন। আমি লক্ষ্য করেছি আমার সমস্ত আত্মীয় স্বজন, নিকট কি দূরের, আমাকে তুই তুই করে বলে এবং দেখা হওয়া মাত্র কোনো একটা ফরমাইশ দিয়ে বসেন। সম্ভবত আমার চেহারায় চাকর চাকর একটা ভাব আছে। মেজ খালুর বড় ভাই পকেট থেকে মানিব্যাগ বের করে সরু চোখে আমার দিকে তাকালেন। আমি পুরোপুরি নিশ্চিত তিনি এখন আমাকে বলবেন, চট করে এক প্যাকেট বেনসন নিয়ে আয় তো, দেখবি যেন ডাম্প না হয়। সত্যি সত্যি ভদ্রলোক একটা 100 টাকা নোট বের করে দিয়ে ইতস্তত করতে লাগলেন। আমি বললাম, কিছু আনতে হবে? তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। খুশি খুশি গলায় বললেন, 3 কেজি চিনি নিয়ে আয় তো। ঘরে এক দানা চিনি নেই। এদিকে লোকজন যারা আসছে তাদের অ্যাটলিস্ট 1 কাপ চা তো অফার করা দরকার। এর নাম সামাজিকতা।
মরেও রক্ষা নেই, সামাজিকতা চালিয়ে যেতে হবে। হোয়াট এ সোসাইটি। 3 কেজি চিনি কিনলাম, 35 টাকা করে। 3 কেজির দাম নিল 105 টাকা। আমি দোকানদারকে বললাম, আমার কাছে 100 টাকাই আছে, আপনি কি 5 টাকা কম রাখতে পারেন? দোকানদার বলল, একদম। এমন ভাবে বলল যাতে মনে হয় স্বাভাবিক যে 5 টাকা কমানোর প্রস্তাবে তিনি খুবই অপমানিত বোধ করেছে। আমি বললাম, আপনি এক কাজ করুন, এখান থেকে 5 টাকার চিনি কমিয়ে ফেলুন, 2 খাবলা চিনি নিয়ে নিন। দোকানদারের মনে হলো এতে আরো অপমানিত বোধ করলো। এক ধরনের মানুষই আছে যারা কথায় কথায় অপমানিত বোধ করে। এদের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, এরা অপমানে নীল হয়ে যায়, মনে করে তাদের দারুণ অপমান করা হলো। এই দোকানদার বোধহয় সেই পদে। সে চিনি কমালো না, প্যাকেট আমার দিকে বাড়িয়ে মুখ ঝামটার মতো একটা ব্যাপার করলো, যেন তার 5 লক্ষ টাকার লোকসান হয়ে গেছে। আমি মনে মনে হারামজাদা বলে বের হয়ে এলাম। মরা বাড়ির দৃশ্য সচরাচর যা হয় এ বাড়িতেও তাই। মেজ খালা কাত হয়ে একটা ইজি চেয়ারে পড়ে আছেন, তার মাথার ওপর ফ্যান ঘুরছে, তবু একজন কে যেন প্রবল বেগে তাল পাতার পাখায় তাকে বাতাস করছে। খালার মাথার সমস্ত চুল ভেজা, মনে হয় কিছুক্ষণ আগে মাথা ধুইয়ে দেওয়া হয়েছে। পরিচিত যেই আসছে খালা খানিকক্ষণ তাকে জড়িয়ে ধরে কাঁদছেন এবং বলছেন, আমি সহ্য করতে পারছি না, তোমরা আমাকে বিষ এনে দাও, আমি সহ্য করতে পারছি না। আমার চট করে মনে হলো খালাকে খানিকটা বিষ সত্যি সত্যি যদি এখন এনে দেওয়া হয় এবং বলা হয়, এই যে বিষ এনেছি নিন, তাহলে ব্যাপারটা কেমন হবে? খালা এই মুহূর্তে প্রবল শোকের যে ছবি দেখাচ্ছেন তার কতটা খাঁটি আমি নিশ্চিত মাসখানেকের মধ্যে তিনি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবেন। ভিসিআর ছবি দেখবেন, দুপুরে ঘুমোবেন, তরকারিতে লবণ কম হলে কাজের মেয়েটিকে বকাঝকা করবেন। আমি 3 কেজি চিনির প্যাকেট নিয়ে এসে খানিকটা দিশেহারার মতো হয়ে গেলাম। কাকে দেব? বাড়ি গিজগিজ করছে মানুষে, সবাই কথা বলছে। মেয়ে মহলের 1/3 শব্দ করে কাঁদছে। কয়েকজন মৌলানাকে আনা হয়েছে যারা অতি দ্রুত কোরআন খতম দিচ্ছেন। 33 RMP এর রেকর্ড 45 এ দেওয়া হয়েছে। এই বিশাল ঝামেলায় 3 কেজির প্যাকেট দেব কাকে? খালুর বড় ভাইকে পাওয়া গেল। তিনি লালটাই খুলে ফেলেছেন, তাকে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। সামান্য একটা টাই মানুষকে এতটা বদলে দিতে পারে আমার জানা ছিল না। লাল রঙের কাপড়ের টুকরোটার উপর আমার ভক্তি হলো। চিনি এনেছো টুকু? জি। গুড, মেনি থ্যাঙ্কস। ফেরত এসেছে কত? ফেরত আসেনি, 35 টাকা করে কেজি। কি বলছো তুমি? 30 টাকা করে কেজি সব জায়গায়, 10 টাকা ফেরত আসার কথা। ভদ্রলোক বিচিত্র দৃষ্টিতে আমার দিকে তাকালেন, যে দৃষ্টির অর্থ হচ্ছে 10 টাকা তুমি ম্যানেজ করে নিলে, এটা তো তোমার কাছ থেকে আমি আশা করিনি। তিনি বিরস মুখে বললেন, টেবিলের উপর রেখে দাও। আমি টেবিলের উপর প্যাকেটটা রাখলাম, ছোট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দায় চলে এলাম। বারান্দায় মেজ খালাকে আনা হয়েছে, মাথায় পানি ঢালা হচ্ছে, সম্ভবত অজ্ঞান হয়ে গেছেন। তবে মেজ খালার অজ্ঞান হওয়াটা তেমন বিশেষ কোনো ব্যাপার না, অতি সামান্য ব্যাপারেই তিনি অজ্ঞান হন। আমাদের বাসায় এসে একবার তিনি গরমে অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পানি ঢালার পর তার জ্ঞান হলো এবং তিনি বললেন, এয়ার কন্ডিশন ঘরে থেকে শরীর সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। ওই দিন গাউসিয়া গিয়েছিলাম, গরমে আর ভিড়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লাম। এক শাড়ির দোকানে নিয়ে শোয়ালো। বিশ্রী কাণ্ড। আমার ছোট বোন মীরার ধারণা মেজ খালার অজ্ঞানের ব্যাপারটা চমৎকার একটা অভিনয় কলা। দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি এই অভিনয় প্রায় জায়গাতেই করেন এবং বেশ ভালোভাবেই করেন। এখানেও তাই বোধহয় হচ্ছে। মেজ খালার মাথায় পানি ঢালা হচ্ছে। তাদের একমাত্র মেয়ে রিমি। রিমি তার মায়ের মতো রূপবতী হয়নি, খুবই সাদামাটা।
তবে এই মেয়েকে দেখলে মনে হবে একটা স্নিগ্ধ ভাব, মনে হয় এই মাত্র স্নান সেরে এসেছে। তার গলার স্বরও বেশ অদ্ভুত, যখন কথা বলে তখন মনে হয় অনেক দূর থেকে কথা বলছে। খুব কাছাকাছি থাকলেও তার গলার স্বরের জন্য তাকে খুব দূরের মানুষ বলে মনে হয়। রিমি আমার সমবয়সী, বয়সে আমার 3 মাসের বড়। সে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার অনার্স ফাইনাল দিবে, যদিও তার থাকার কথা এম এ ক্লাসে। সেশন জট সব গুবলেট করে ফেলেছে। মেজো খালা চোখ খুললেন। রিমি পানি ঢালা বন্ধ করে উঠে গেল, আমার সামনে এসে থমকে দাঁড়ালো। নিচু গলায় বলল, টুকু, আমার সঙ্গে একটু আয় তো। রিমির সঙ্গে আমার সম্পর্কে খানিকটা জটিলতা আছে, এই জটিলতার ব্যাপারটা আমি পরে বলবো। রিমি আমাকে তার ঘরে নিয়ে এলো, ঘরে ঢুকিয়ে দরজা ভিজিয়ে দিল। এটা সে সব সময় করে। আমার সঙ্গে কথা বলার সময় হয় দরজা ভিজিয়ে দেয় আর ভেতর থেকে বন্ধ করে দেয়। মেজো খালা এই ব্যাপারটা সঙ্গত কারণে খুব অপছন্দ করেন। মেয়ের সঙ্গে এ নিয়ে তার কথা কাটাকাটিও হয়েছে। খালা অপছন্দ করেন বলেই রিমি এই কাজটা বেশি বেশি করে করে। টুকু, চেয়ার টেনে বস। আমি বসলাম। রিমি বলল, অসম্ভব কান্না পাচ্ছে, আমি এখন চিৎকার করে কাঁদবো আর তুই চুপচাপ বসে থাকবি। আমি কিছু বললাম না, বসেই রইলাম। রিমিকে দেখলে মনে হবে সে খুব গোছালো ধরনের মেয়ে, আসলে তা নয়। তার ঘর সবসময় এলোমেলো। রিমি কাঁদলো না, আমি জানতাম সে কাঁদবে না। আমি এখন কাঁদবো বলার পর কেউ কাঁদতে পারে না। টুকু, কি? মার সঙ্গে বিয়ে না হয়ে অন্য যে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে হলে বাবা আরো অনেক দিন বাঁচত। এখন এসব কথা থাক। আমি এই কথা শুধু আজকেই বলবো, আর কোনোদিন বলবো না। আর বলবো শুধু তোকে, আর কাউকে না। আমাকে বলার কোনো প্রয়োজন তো দেখছি না। কথা বলিস না, তুই শুধু শুনে যা। হ্যাঁ হু কিচ্ছু করতে হবে না, শুধু শুনে যাবি। আমার মা বাবার জীবনটা একেবারে ভাজা ভাজা করে ফেলেছে। আমি যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি তখনকার একটা ঘটনা বললেই তুই সবটা বুঝতে পারবি। আমার বুঝে দরকারটা কি? কেন শুধু কথা বলছিস, শুনতে অসুবিধে কি? আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, মরিয়ম নামে অল্প বয়সী একটা কাজের মেয়ে ছিল। মেয়েটা দেখতে বেশ ভালো। একদিন রাতে আমরা সবাই খেতে বসেছি। বাবা বললেন, মরিয়ম, ফ্রিজ থেকে খুব ঠান্ডা এক গ্লাস পানি দাও তো। মা সঙ্গে সঙ্গে বললেন, সব কাজের লোককে তুমি তুই তুই করে বলো, মরিয়মকে তুমি তুমি করে বলছো কেন? বাবা বিব্রত সুরে কি যেন বললেন। মা কঠিন গলায় বললেন, ওর সঙ্গে এত কি তোমার খাতির? খাতিরের কি দেখলে? ওই দিন দেয়াশলাইয়ের খোঁজে তুমি রান্নাঘরে গেলে, দেয়াশলাইয়ের জন্য তোমাকে রান্নাঘরে যেতে হবে কেন? দেয়াশলাই আনতে বলে কি ওরা এনে দিত না? মেয়ের সামনে কি সব পাগলামি শুরু করলো বলো তো? সত্যি কথা বলে পাগলামি হয়ে যায়, তাই না? তুমি আমাকে কি ভাবো, আমি চোখে দেখি না, কানেও শুনি না? তোমার ফষ্টি নষ্টি ছোক ছোক ভাব আমি এসব কি বুঝি না? আমি কি এখনো ফিডারে দিয়ে দুধ খাই? বাবা খাওয়া রেখে উঠে চলে গেল। ঘটনা এখানেও শেষ হলো না। মা মরিয়মকে ডেকে শোবার ঘরে নিয়ে গেলেন। বাবা বিছানায় শুয়েছিল, ধর্মর করে উঠে পড়ল। মা মরিয়মকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বললেন, এবার মনের স্বাদ মিটিয়ে ফষ্টি নষ্টি কর। এই বলেই তিনি ঘর থেকে বের হয়ে এসে ঘরে তালা লাগিয়ে দিলেন। পুরো ব্যাপারটা ঘটলো আমার চোখের সামনেই। রিমি কাঁদতে শুরু করলো। সে চিৎকার করে কাঁদবে বলেছিল। সত্যি সত্যি সে চিৎকার করে কাঁদতে লাগলো। সে কাঁদবে না, আমার এই ধারণা ঠিক হলো না। যতটুকু অবাক হবার দরকার আমি তার চেয়ে বেশি অবাক হলাম। আমার নিজের ধারণার বাইরে যখন কিছু ঘটে তখন আমি খুব অবাক হই, কারণ সচরাচর তেমন ঘটে না। ফুপিয়ে ফুপিয়ে একটা মেয়ে কাঁদছে, এই দৃশ্য চুপচাপ দেখা যায় না। আমি তাকে সান্ত্বনা দেবার জন্যই মাথায় হাত দিতে সে ঝটকা মেরে হাত সরিয়ে দিয়ে বলল,
গায়ে হাত দিচ্ছিস কেন স্টুপিড? মেয়েদের গায়ে হাত দিতে ভালো লাগে? খালার বাড়িতে অল্প কিছু সময় থাকবো বলে এসেছিলাম। থাকতে হলো রাত 10টা পর্যন্ত। মরা বাড়ির শতেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হলো। ট্রাক আনা, গোরস্থানের খোঁজ খবর করা। এর মধ্যে একবার মেজো খালুর বড় ভাই আবার একটা 100 টাকার নোট দিয়ে বললেন, টুকু, চট করে এক প্যাকেট বিদেশি 5-5 নিয়ে আয় তো। আমি উদাস গলা বললাম, আমাকে দোকানদাররা খুব ঠকায়, 5-10 টাকা বেশি নেবে, অন্য কাউকে দিয়ে আনালে হয় না? আর কাউকে তো দেখছি না, তুই কাইন্ডলি যা। আমি চকচকে 100 টাকার নোটটা নিয়ে বের হয়ে এলাম। মনে হলো আর ফিরে না গেলে কেমন হয়। ব্যাটাকে সামান্য শিক্ষা দেওয়া। সে অপেক্ষা করে করে বিরক্ত হবে, টাকা যাওয়ার শোকে পাথর হয়ে যাবে। হোক, অবশ্যই আমার কপালে চোর অপবাদ জুটবে, জুটুক, কি আর করা। বড় রাস্তার মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে এলাম। এতক্ষণ যখন ছিলাম, মৃত মানুষটাকে কবরে শোয়ানো পর্যন্ত থেকেই যাই। আমি সিগারেটের বদলে 3 কেজি চিনি কিনে ফেললাম। কই, সিগারেট এনেছো? দাও। আমি বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললাম, সিগারেট আনতে বলেছেন নাকি? মাই গড, আমি তো আবার 3 কেজি চিনি নিয়ে এসেছি। মেজো খালু সাজুগুজু করা ভাই হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। পরিষ্কার বুঝতে পারছি রাগে তার পিত্তি জ্বলে যাচ্ছে। আমি এক্ষুনি বদলে নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না, ওই দোকানে সিগারেটও আছে। ইন দ্য মিন টাইম, আপনার যদি খুব সিগারেটের তৃষ্ণা হয় আমার কাছ থেকে একটা নিয়ে খেতে পারেন। যাও, তুমি বদলে নিয়ে এসো। জি আচ্ছা। আমি ঠিক করে ফেললাম আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করে ফিরে যাব। খুব ভালো মানুষের মতো গলায় বলবো, ফেরত নিল না। অনেক চেষ্টা করেছি, সোসাইটিটা নষ্ট হয়ে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না। সেলুনে চুল কাটাতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি একজন সন্ন্যাসী বসে আছেন। সোফায় পা তুলে পদ্মাসন হয়ে বসে থাকা জলজ্যান্ত সন্ন্যাসী। বাংলাদেশে এই জিনিস দেখাই যায় না। যে দু একটা দেখা যায় তাও স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে যেমন খুশি তেমন সাজে অংশে। কিন্তু যে সন্ন্যাসী বসে আছেন তার মধ্যে সাজে কোনো ব্যাপার নেই। খাঁটি সন্ন্যাসী। চুলে জট, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া কাপড়, সোফা হেলান দেওয়া বিচিত্র এক লাঠি। সন্ন্যাসী আমাকে বললেন, ভাইয়া, আপনার কাছে দেয়াশলাই আছে? সন্ন্যাসীদের মুখে ভাইয়া ডাক মানায় না। ওহে বৎস টৎস বললে হয়তো মানাতো। আমি তাকে দেয়াশলাই দিলাম। ভেবেছিলাম তিনি সিগারেট ধরাবেন। তা না করে তিনি দেয়াশলাইয়ের কাঠি দিয়ে গভীর মনোযোগে কান চুলকোতে লাগলেন। কান চুলকানোর মতো শারীরিক সুখের প্রতি সন্ন্যাসীদের মোহ থাকে তা জানতাম না। আমি বেশ কৌতূহল নিয়েই তাকিয়ে রইলাম। এর আগমন কি জন্য হয়েছে কে জানে। সম্ভবত চাচির অসুখ সারানোর জন্য। সবকিছুই তো হলো, সন্ন্যাসী বা বাদ থাকে কেন? আমি বললাম, আপনি এখানে, কি ব্যাপার? সন্ন্যাসী জবাব দিলেন না। ব্যাপারটা কি জানার জন্য বাড়ির ভেতর চলে গেলাম। আমাদের বসার ঘরের সঙ্গে লাগোয়া ছোট ঘরটায় আমার 2 ছোট বোন মীরা এবং নীরা পড়ে। দুজনেরই সামনে পরীক্ষা। এ সময়টায় এদের বই চোখের সামনে নিয়ে বসে থাকার কথা। আজ কেউ নেই। আশ্চর্যের ব্যাপার, শুধু এরাই যে নেই তা না, পুরো একতলায় কোনো মানুষজন নেই। লক্ষণ মোটেও সুবিধার না। মনে হচ্ছে ছোট চাচির কিছু একটা হয়ে গেছে, কিংবা হতে যাচ্ছে। সবাই ভিড় করেছে দোতলায়। ফলস অ্যালার্ম কিনা কে জানে। ইদানিং মাসের মধ্যে 2-1 বার ছোট চাচি ফলস অ্যালার্ম দিচ্ছেন। মরি মরি করেও মরছেন না। আমি ভেতরের দিকে বারান্দায় এসে দাঁড়ালাম। কি করব ঠিক বুঝতে পারছি না। দোতলায় যাব, না এখানেই দাঁড়িয়ে থাকবো? আমার ঘর 3 তলার ছাদে। চুপি চুপি নিজের ঘরে চলে যাওয়া যায়। তবে তারও সমস্যা আছে। ভাত খাওয়ার জন্য আবার 1 তলায় নেমে আসতে হবে। এবারে রান্না এবং খাবার ঘর 1 তলায়।
তবে কিছু গুরুত্বপূর্ণ মানুষের জন্য তিনতলা এবং দোতলায় খাবার যায়। যেমন বড় চাচা তিনতলায় থাকেন, তার জন্য খাবার যায়। ছোট চাচা থাকেন দোতলায়, তার জন্যও যায়। তবে সব দিন না, বেশিরভাগ সময় তিনি নিচে খেতে আসেন। বারান্দা থেকে আমি খাবার ঘরে ঢুকলাম। ওপরে ওঠার সিঁড়ি এ ঘরে, বাইরে দিয়েও একটা সিঁড়ি আছে। সিঁড়ির মুখে কলাপসেবল গেট, সব অবশ্যই সব সময় তালা বন্ধ থাকে। খাবার ঘরে পা দেবার সঙ্গে সঙ্গে মীরাকে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল। আমি বললাম, দোতলায় কিছু হচ্ছে নাকি রে? মীরাকে কোনো প্রশ্ন করলে সরাসরি তার জবাব দেয় না। সে বলল, কিছু কি হবার কথা? ছোট চাচির শরীর ভালো তো? আমি কি করে বলবো, আমি কি ডাক্তার? মীরার কথাবার্তা থেকে ধরে নেওয়া যায় যে ছোট চাচি ভালোই আছে। সন্ধ্যার ঠিক মুখোমুখি একতলা যে পুরো খালি, তার পিছনে কোনো কারণ নেই। আমি মীরার পেছনে পেছনে রান্নাঘর পর্যন্ত এলাম। সে চা বানাতে যাচ্ছে বোধ হয়। পরীক্ষার সময় মীরা ঘন ঘন চা খায়। সে আবার অন্যের বানানো চা খেতে পারে না, বারবার নিজেই বানায়। বসার ঘরে একটা সন্ন্যাসী বসে আছে, দেখেছিস মীরা? হুম। ব্যাটাটা কে? ভোলা বাবু। ভোলা বাবু এখানে কি চায়? জানি না কি চায়। বড় চাচার কাছে আসে, গুজগুজ গুজগুজ করে কি সব যেন বলে। চা বানাচ্ছিস নাকি? হুম। আমাকে এক কাপ দিতে পারবি? না। মীরা চুলায় কেটলি চাপিয়ে দিয়ে মেপে মেপে এক কাপ চায়ের পানি দিল। এরপরেও রান্নাঘরে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, তবু খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমাকে দেখাতে হবে মীরার এই ব্যবহারে আমি মোটেও আহত হইনি। তোর পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে? যেরকম হওয়ার কথা তেমনই হচ্ছে। আচ্ছা, তুই কি স্বাভাবিকভাবে কোনো কথাই বলতে পারিস না? না। মা কোথায়? জানি না, বাসায় নেই, কোথায় যেন গেছে। আমি বসার ঘরে চলে এলাম। তিনতলায় ওঠা আপাতত স্থগিত। মার সঙ্গে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে তারপর যা হয় করা যাবে। এই সময়টা বরং সন্ন্যাসীর সাথে কথা বলা যাক। সন্ন্যাসী এখনো কান চুলকোচ্ছেন। এদের মতো মানুষও তাহলে জাগতিক আনন্দে অভিভূত হন? আশ্চর্য। আপনার দেয়াশলাইয়ের কাজ শেষ হয়েছে? হয়েছে। নেন ভাইয়া। কতদিন ধরে আপনি সন্ন্যাসী? জন্ম থেকে। গেরুয়া ধরলাম 6 বছর আগে। তার আগে নাঙ্গা বাবার শিষ্য ছিলাম কাপড় ছাড়া। পুরোপুরি দিগম্বর? নাকি নেংটি ফেংটি ছিল? কিছুই ছিল না। লজ্জা করতো না? প্রথমে দু একদিন করলো, তারপর দেখি আর করে না। নাঙ্গা থাকলে শরীরটা ভালো থাকে, অসুখ বিসুখও হয় না। যে 1 বছর নাঙ্গা ছিলাম, জ্বর জারি সর্দি কাশি কিছুই হয় নাই। নাঙ্গা থাকলেই পারতেন, কাপড় ধরলেন কেন? ঠিকই বলেছেন, আবার নাঙ্গা হতে ইচ্ছা করে। কাপড় গায়ে কুটকুট করে, সহ্য হয় না। মীরা দরজায় পর্দা ধরে দাঁড়ালো, থমথমে গলায় বলল, দাদা, চা নিয়ে যা। আমি খানিকটা বিস্মিত হলাম। মীরা তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি শেষ পর্যন্ত করুণা করবে এটা মনে হয়নি। শুধু আমার জন্য আনলি? সন্ন্যাসী বেটার জন্য আনলি না? ওকে সামনে রেখে খাবো? ও এই বাড়িতে কিছু খায় না। তাই নাকি? কারণ কি? জানি না। আমি চা নিয়ে সন্ন্যাসীর সামনে বসলাম। সে এখন অতি দ্রুত পা নাচাচ্ছে। কিছু কিছু মানুষ পা নাচানোর এই ব্যাপারটা অতি দ্রুত করতে পারে। আমি শুনলাম আপনি এই বাড়িতে কিছু খান না? ঠিকই শুনেছেন। কারণ জানতে পারি? যেসব বাড়িতে পাপ কার্য হয় সেসব বাড়িতে আমি খাদ্য গ্রহণ করি না। এ বাড়িতে পাপ কার্য হয়? হুম, হয়। ফাজলামি করছেন নাকি? না, আমার তো মনে হয় করছেন। না, করছি না। আমি সন্ন্যাসী মানুষ, ফাজলামি করব কেন? প্রচন্ড একটা ধমক দেব দেব করে শেষ পর্যন্ত দিলাম না। ধমকা ধমকি আমার স্বভাবে নেই।
ব্যাটা যদি মনে করে এ বাড়িতে প্রচুর পাপ কার্য হয় তাহলে করুক, কিছুই আসে যায় না এতে। কি ধরনের পাপ কার্য এ বাড়িতে হচ্ছে শুনি? তা তো আপনারাই ভালো জানেন। জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। সন্ন্যাসীর কিছু বলার সুযোগ হলো না। বড় চাচা ঢুকলেন। তার হাতে বাজারের প্রকাণ্ড দুটো থলি। বড় চাচার পেছনে মা, মার পেছনে ইরা। এই প্রসেশন এর অর্থ হলো আজ বুধবার, সাপ্তাহিক বাজারের দিন। সাপ্তাহিক বাজার চাচা নিজে করেন এবং বেশ আগ্রহ নিয়েই করেন। সেই দিন তার সঙ্গে ২-৩ জন থাকতে হয়, যাদের কাজ হচ্ছে তার পেছনে পেছনে ঘোরা এবং যখনই তিনি কিছু কেনেন তখন বলা, বাহ, জিনিসটা সস্তায় কেনা হয়েছে। বড় চাচা সন্ন্যাসীকে দেখে বিরক্ত মুখে বললেন, আজ আপনি এসেছেন কেন? আপনাকে না বলেছি বুধবারে কখনো আসবেন না? সেটা বলার পরও দেখি প্রতি বুধবার এসে বসে থাকেন। এর মানে কি? দিনক্ষণ আমার খেয়াল থাকে না স্যার। গেরুয়া পরা সন্ন্যাসীর মুখে স্যার শব্দটা একেবারেই মানায় না। সন্ন্যাসীদের মধ্যেও আজকাল সম্ভবত ভেজাল ঢুকে গেছে। স্যার, আমি কি চলে যাব? হুম, চলে যান। বুধবার দিন কখনো আসবেন না, নেভার। আচ্ছা, বুধবার বাদ দিয়েই আসবো। আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে বুধবারও যা বৃহস্পতিবারও তা, সব সমান। যখন তখন আসারও দরকার নেই, আমি খবর পাঠালে তবেই আসবেন। আমি নিজের ঘরে চলে এলাম। সবে বাজার এসেছে, ২টোর আগে আজ খাওয়া দাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকক্ষণ বিছানা গড়াগড়ি খাওয়া যেতে পারে। আগেই বলেছি আমার ঘর তেতলার ছাদে। একে ঘর বলা ঠিক হবে না, জিনিসপত্র রাখার জন্য চিলেকোঠার মতো একটা ব্যাপার আছে, যার ছাদ করোগেটেড টিনের। দিনের বেলা এখানে ঢোকা যায় না, গরমে টিন তেতে থাকে। তবে রাত ৮টা-৯টার পর খুব আরাম। একটাই অসুবিধা, জানালা নেই বলে দরজা খুলে রাখতে হয়। রোজই ঘুমোবার সময় একটু ভয় ভয় লাগে, যদি ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে ছাদে চলে যাই। আমাদের তেতলার ছাদে এখনো রেলিং হয়নি। বর্ষার সময় ছাদ খুব পিচ্ছিল হয়ে থাকে। শার্ট খুলে বিছানা এলিয়ে পড়তে মা ঢুকলেন। আমি বিস্মিত হয়ে উঠে বসলাম। তিনি সিঁড়ি ভাঙতে পারেন না বলে কখনো আমার ঘরে আসেন না। যখন আসেন তখন বুঝতে হবে ব্যাপারটা গুরুতর। আমি বললাম, কি ব্যাপার মা? মা তেমন ভনিতা করতে পারলেন না, সরাসরি মূল প্রসঙ্গে চলে আসেন। আজও তাই করলেন। শীতল গলায় বললেন, তোর ছোট চাচার ব্যাপারে কিছু জানিস? কোন ব্যাপার? ওই নার্স মেয়েটার সঙ্গে ওর কিছু আছে কিনা বলতো? আমি কি করে বলবো? তোর এই ছাদে এসেই তো ২জন ঘোরাঘুরি করে, তুই জানবি না কেন? ২জন ছাদে আসে কে বলল? ইরা বলেছে। ইরা বলল মোটো পাত্তা দিও না, ইরা বানিয়ে বানিয়ে কথা বলে। তোর ছোট চাচাকে নিয়ে বানিয়ে বানিয়ে কথা কেন বলবে? তাছাড়া ব্যাপারটা যদি সত্যি হয় তোমার তো কিছু করার নেই, তাই না? ছোট চাচা কচি খোকা না, সে যদি মনে করে সমিতাকে বিয়ে করবে তাহলে করবে, এটা তার ব্যাপার। সমিতা আবার কে? নার্সটার নাম সমিতা। বিয়ে করার কথা আসছে কেন? প্রেম হলে বিয়েও হতে পারে। তোর ছোট চাচাকে তোকে কিছু বলেছে? আমি অতি দ্রুত চিন্তা করলাম, সত্যি কথাটা মাকে বলবো নাকি বলবো না। ছোট চাচা আমাকে যখন বলেছে তখন নিশ্চয়ই এই ভেবে বলেছে যে আমার মাধ্যমে খবরটা আস্তে আস্তে ছড়াবে। এইসব ব্যাপার সরাসরি বলার চেয়ে ভায়া মিডিয়াম বলা অনেক নিরাপদ। আর বলতেই যখন হবে বাড়িয়ে বলাই ভালো। বিয়ে হয়ে গেছে বলে দেখা যাক কি রিয়াকশন হয়। কথা বলছিস না কেন? কিছু কি হয়েছে? হুম, বলেছেটা কি? সমিতাকে বিয়ে করেছেন এরকম একটা কথাই মনে হয় শুনলাম। ফাইজলামি করছিস নাকি? আমি মোটো ফাইজলামি করছি না মা। মা আমার বিছানার একপাশে বসে ডাঙায় তোলা মাছের মতো বড় বড় নিঃশ্বাস নিতে লাগলেন।
তার প্রায় মিনিট পাঁচেক পর ছোট চাচা ছাদে উঠে এসে বললেন, ভাবি আছেন নাকি? একটু আসুন তো, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। ছোট চাচা মার সঙ্গে কথা বলছেন সিঁড়িতে দাঁড়িয়ে। আমার ঘর থেকে তাদের কথা শোনা যায় না, কাজেই আমি সিঁড়ির দরজার কাছে নিঃশব্দে এগিয়ে এলাম। নিঃশব্দে চলাফেরাটা আমি বেশ ভালো পারি। ছোট চাচাকে মনে হলো খুবই স্বাভাবিক, সহজ ভঙ্গিতে কথা বলছেন। প্রতিটি শব্দ বেশ স্পষ্ট, তবে মাঝে মাঝে তিনি এমন নিচু পর্দায় চলে যাচ্ছেন যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। সেই তুলনায় মার গলা ভয়াবহ, এমন চেঁচামেচি করছেন যে একতলার লোকজনে শুনতে পাচ্ছে বলে আমার ধারণা। মা এই ব্যাপারটা খুব সম্ভব ইচ্ছা করে করছেন, একই সঙ্গে সবাইকে জানিয়ে দিচ্ছেন। ক্ষেত্র বিশেষে মেয়েরা খুব বুদ্ধি খাটাতে পারে, তাদের কথোপকথনের ধরনটা এরকম। ছোট চাচা, আস্তে কথা বলুন ভাবি, চেঁচাচ্ছেন কেন? মা, তুমি অকাম কুকাম করবে আর আস্তে কথা বলবো আমি? তুমি পেয়েছো কি? ছোট চাচা, চিৎকার করে লাভ তো কিছু হচ্ছে না। মা, এর মধ্যে লাভ লোকসান কি? তুমি বউ থাকতে আরেকটা মেয়েকে বিয়ে করে বসে আছো, সেই বউ এখন যায় তখন যায়, এই অবস্থা। ছোট চাচা, বিয়ের কথা এলো কোথা থেকে? কি মুশকিল? ভাবি প্লিজ চেঁচাবেন না। মা, চেঁচাবো না মানে? চেঁচানি তুমি দেখেছো কি? এ গোটা ঢাকা শহর আমি ঢোল দিব, মাইক ভাড়া করব। ছোট চাচা, করুন, আপনার যা ইচ্ছা করুন। রঙ্গমঞ্চ থেকে ছোট চাচা প্রস্থান করলেন। মা খানিকক্ষণ একা একা দাঁড়িয়ে রইলেন। তারপর সিঁড়ি ভেঙে থপথপ করে উঠে এলেন। আমার দিকে তাকিয়ে জমিদার গিন্নিদের গলায় বললেন, শুনেছিস কিছু? আমি বললাম, না। কি ব্যাপার? তোর ছোট চাচা ওই নার্স বেটিকে বিয়ে করে ফেলেছে, তুই যা বলেছিস তাই। মা খানিকক্ষণ চুপ করে বড় নিঃশ্বাস ফেলতে লাগলেন। দম নিচ্ছেন, চিৎকার করে দম ফুরিয়ে গেছে। মার দম ফিরে এলে তিনি টানা গলায় বললেন, আমার মনে হয় ঘটনা অন্য। ঘটনা অন্য মানে? এমন কিছু একটা হয়েছে যে বিয়ে না করে উপায় নেই। প্রেম ফ্রেম কিছু না। আমি মার বুদ্ধি দেখে চমৎকৃত হলাম। মাঝে মাঝে মা এমন বুদ্ধির ঝিলিক দেখান। উদাহরণ দিই, অরুণা নামে মীরার এক বান্ধবী আছে, কলেজের বান্ধবী, প্রায় টেলিফোন করে। প্রথমে সে চায় আমার মাকে, তার সঙ্গে কিছুক্ষণ গল্প করে, কেমন আছেন খালাম্মা, আজ কি রান্না করেছেন। তারপর তার গল্প শুরু হয় মীরার সঙ্গে। সেই গল্প আর শেষ হতে চায় না। একদিন এরকম গল্প চলছে, মা এসে ফট করে মীরার হাত থেকে টেলিফোন নিয়ে কানে ধরলেন। ওপাশ থেকে মিষ্টি মিষ্টি গলায় একটা ছেলে কথা বলছে। মা টেলিফোন রেখে বজ্রকণ্ঠে বললেন, মীরা, এ হারামজাদা কে? কে এই হারামজাদা? আর অরুণাই বা কে? মীরা ছুটে পালিয়ে গেল। আমরা মীরার কাণ্ড কারখানায় হলাম বিস্মিত, মার বুদ্ধি দেখে হলাম চমৎকৃত। এরা অবশ্যই বেশ কিছুদিন যন্ত্রণা দিল। খাওয়া দাওয়া বন্ধ, আমাদের কাজের ছেলেকে দিয়ে স্লিপ পাঠিয়ে 10টা ঘুমের ট্যাবলেটও কিনে আনলো। মা শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন, ঠিক আছে, ওই ছেলের সঙ্গেই তোর বিয়ে দিব, বিয়েটা পাশ করুক। ওই ছেলে বিয়ে পরীক্ষা কম্পার্টমেন্টাল পেয়ে যাওয়ায় আমাদের অনেক সুবিধা হয়ে গেল। মীরার প্রেম বাতাসে উড়ে গেল। কম্পার্টমেন্টাল পাওয়া ছেলেদের প্রতি মেয়েদের প্রেম থাকে না। যাই হোক, পুরনো প্রসঙ্গে ফিরে আসি। রাতে নিচে খেতে গিয়ে দেখি ছোট চাচার ব্যাপারটা ইতিমধ্যে সবাই জেনে গেছে। মীরা বলছে, আমি যা আগে সন্দেহ করেছিলাম, ইদানিং কেমন সেজেগুজে আসছিল। এটা একটা ডাহা মিথ্যা কথা। সমিতা এ বাড়িতে সবসময় নার্সের পোশাক পরে আসে, বাড়তি কোনো রকম সাজসজ্জা তার নেই। সে আসে, নিজের মনে কাজ করে চলে যায়। তাকে নিয়ে আমার বোনেরা যেসব কথাবার্তা বলে তা হচ্ছে, কি দেমাগ! 4 পয়সা দামের নার্সের আবার এত দেমাগ হয় কি করে? তাও যদি চেহারাটা ভালো হতো। আবলুস কাঠের মতো গায়ের রং, ঠোঁট দুটো পুরুষের মতো মোটা। এসব কথার কোনোটাই সত্যি নয়। সমিতার গায়ের রং কালো এবং ঠোঁট দুটোও মোটা, তবু এই মেয়ের দিকে তাকালে আরেকবার তাকাতে হয়।
মীরা এবং ইরা এত কথা যে বলে তার কারণ সম্ভবত ঈর্ষা। খাবার টেবিলে ছোট চাচাকে নিয়ে আলাপ চলতে লাগলো। টেবিলে আছি শুধু আমরা, অর্থাৎ মীরা, ইরা এবং বাবা। মা খাবার দাবার এগিয়ে দিচ্ছেন এবং রাগে গনগন করছেন। মীরা ইরা কিছুক্ষণ পরপর বলছেন, এরকম একটা কুৎসিত কাজ কি করে করলো, নার্স বিয়ে করে ফেললো, ছি। এক পর্যায়ে বাবা বললেন, থাম তো, একটা ব্যাপার নিয়ে এত কথা কেন? বিয়ে যে করেই ফেলেছে এমন তো নাও হতে পারে। এ নিয়ে আর কোনো ডিসকাশন যেন না হয়। সঙ্গে সঙ্গে সবাই থেমে গেল। কোনো কারণ ছাড়া আমরা বাবাকে বেশ ভয় পাই। এর মধ্যে মাও আছেন, তিনি ভয় পান সবচেয়ে বেশি। বাবা ডাল দিয়ে ভাত মাখাতে মাখাতে বললেন, এসব হচ্ছে পারিবারিক স্ক্যান্ডাল, ধামাচাপা দিতে হয়। মা ক্ষীণ গলায় বললেন, বিয়ে করে বসে আছি, এই জিনিস তুমি ধামাচাপা দেবে কিভাবে? বাবা এমন ভঙ্গিতে মার দিকে তাকালেন যেন মার মূর্খতে তিনি খুবই বিস্মিত বোধ করছেন। এই দৃষ্টিটি তিনি কোথা থেকে শিখেছেন কে জানে, তবে খুব ভালো শিখেছেন। এই দৃষ্টির মুখোমুখি আমাদের প্রায়ই হতে হয় এবং আমরা খুবই সংকুচিত বোধ করি। বাবা হাত ধোবার জন্য উঠতে উঠতে বললেন, সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও আছে, আজগরকে আমার কাছে পাঠিয়ে দাও। জাজ সাহেব ফাঁসির হুকুম দিয়ে এজলাস থেকে নেমে গেলেন। এরকম ভঙ্গিতে বাবা নিজের ঘরে রওনা হলেন। আমি ছোট চাচাকে খবর দিতে গেলাম। ছোট চাচা বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। বারান্দায় আলো নেই বলে তার মনের ভাবটা ঠিক বুঝতে পারলাম না। অন্ধকারে বসে আছেন দেখে বোঝা যাচ্ছে তার মন ভালো নেই। যাদের মন হাসি খুশি তারা বেশিক্ষণ অন্ধকারে থাকতে পারেন না। কি করছো চাচা? কিছু করছি না রে, আধারের রূপ দেখছি। আচ্ছা, তুই কি বিয়ে নিয়ে কিছু বলেছিস? আমি সমিতাকে বিয়ে করে ফেলেছি এরকম জাতীয় কিছু বলেছি। ছোট চাচা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ভালোই করেছিস। বিয়ে করে ফেলে কি রিয়াকশন হবে অ্যাডভান্স জানা গেল। তোমাকে বাবা ডাকছেন। কেন? কোর্ট মার্শাল হবে বলে মনে হচ্ছে। বলে আয়, ঘুমাচ্ছি। খাওয়া দাওয়া করেছ? আমার খাওয়া দাওয়া নিয়ে তোকে ভাবতে হবে না। তুই একটা কাজ কর তো, তোর ছোট চাচির ঘরে যা। কি করব ঘরে গিয়ে? দেখে আয় সে ব্যাপারটা শুনেছে কিনা। আমার মনে হয় শুনেনি। মনে হয় না, তুই জেনে আয়। আমি ছোট চাচির ঘরের দিকে রওনা হলাম। তার ঘরে ঢোকার অনেক সমস্যা আছে, খালি পায়ে ঢুকতে হয়। সাথে ছোট চাচি দিনের মধ্যে 17 বার মেঝেতে পা ঘষে ঘষে দেখেন বালি কি চিজ করছে কিনা। ছোট চাচির ভাষায় তিনি পৃথিবীর সব কিছু সহ্য করতে পারেন, তবে মেঝেতে বালি থাকলে তা সহ্য করতে পারেন না। ছোট চাচির ঘরে আসবাবপত্র তেমন নেই, কারণ শোবার ঘরে তিনি আসবাবপত্র তেমন সহ্য করতে পারেন না, তার দম বন্ধ হয়ে আসে। তার প্রকাণ্ড ঘরে ঠিক মাঝখানে একটা খাট, এক পাশে গোল একটা টেবিল, সেই গোল টেবিলের মাঝখানে কাচের ফুলদানিতে 2টো গোলাপ। এই গোলাপ আসে তার বাবার বাড়ি থেকে। ছোট চাচির বাবা রিটায়ার্ড জাজ হামিদুর রহমান সাহেব বর্তমানে গোলাপের চাষ করেন। ঢাকা শহর গোলাপ সমিতির তিনি সহসভাপতি। তার বাগানে 51টা গোলাপের গাছ আছে। তিনি প্রতিদিন বাগানের গোলাপ তার 4 মেয়ের বাসায় 2টো করে পাঠান। সাইকেলে করে একটা শুটকো লোক গোলাপ দিয়ে যায়, এমনভাবে দেয় যেন 7 রাজার ধন নিয়ে যাচ্ছে। একবার আমার হাতে দিয়ে বলল, একটু কেয়ারফুলি ধরুন ভাই। আমি বললাম, কেন, বিষাক্ত নাকি? লোকটা অত্যন্ত বিরক্ত হলেন। পুরো ব্যাপারটা কেন জানি আমার কাছে খুব হাস্যকর মনে হয়। রিটায়ার্ড জাজ হামিদুর রহমান সাহেবের এই গোলাপ প্রেমের বিষয়টা লোক দেখানো বলেই আমার ধারণা। তার সঙ্গে দেখা হলে তিনি গদগদ ভঙ্গিতে গোলাপ সম্পর্কে এত সব কথা বলেন যে রাগে গা জ্বলে যায়। শেষবার যেদিন তার সঙ্গে দেখা হলো তিনি বললেন, জানো টুকু, ঘুমোবার আগে গোলাপের ঘ্রাণ না নিলে আমার ঘুম ভালো হয় না। আমি নিরীহ ভঙ্গিতে বললাম, যেদিন সর্দি থাকে সেদিন কি করেন? নিশ্চয়ই ঘুমের খুব অসুবিধা হয়, তাই না? জাজ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। বুঝতে চাইলেন আমি ঠাট্টা করছি কিনা।
আমি খুবই সরল ভঙ্গিতে তার দিকে তাকিয়ে রইলাম, যেন সত্যি সত্যি জানতে চাই সর্দি হলে উনি কী করেন। রিটায়ার্ড জাজ সাহেবের শেষ পর্যন্ত ধারণা হলো আমি ঠাট্টা করছি না। জাজ সাহেবরা কে সত্যি বলছে কে বলছে না তা কখনো ধরতে পারে না। তিনি বললেন, সর্দি জ্বর জারি এসব কখনো আমার হয় না। গোলাপের ঘ্রাণে সম্ভবত রোগ প্রতিরোধী কিছু একটা আছে। এ নিয়ে গবেষণা হওয়া দরকার। বিজ্ঞানের যে শাখাটি নিয়ে সবচেয়ে বেশি কম গবেষণা হয় সেটা হলো গন্ধ, দ্য সায়েন্স অফ স্মেল। গোলাপ প্রেমী বাবার কন্যা অর্থাৎ আমার ছোট চাচির গোলাপ প্রেম নেই। তিনি ফুল শুকে দেখেন না, কারণ ছোটবেলায় একবার টগর ফুল শুকেছিলেন। গন্ধের সঙ্গে সেই ফুলের ভেতর থেকে 1.5 ইঞ্চি লম্বা শুঁয়োপোকা তার নাকের ভেতর ঢুকে গিয়েছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ছোট চাচি বিছানা থেকে উঠে বসলেন। ঘটনাটা তিনি জানেন কি না তাকে দেখে তা বুঝতে পারলাম না। তার গায়ে রাত পোশাক, সেই নীল রঙের রাত পোশাক এতই স্বচ্ছ যে আমার কান ঝাঁঝা করতে লাগলো। ছোট চাচি মিষ্টি গলায় বললেন, কি ব্যাপার টুকু? কিছু না, আপনার খবর নিতে এলাম। শরীর কেমন? শরীর ভালোই। আজ বুধবার না, শরীর খারাপ থাকবে কেন? এই আরেকটি মজার ব্যাপার। সপ্তাহে 3 দিন ছোট চাচির শরীর ভালো থাকে, বুধবার, শনিবার এবং সোমবার। বাকি 4 দিন খুবই খারাপ। সপ্তাহের দিনক্ষণ দেখে শরীর খারাপ হয় কি করে, এটাও একটা রহস্য। যাই চাচি, তুমি কি শরীরের খোঁজ নিতে এসেছিলে? জি। এর আর খোঁজ নেবার কিছু নেই, শরীর আমার সারবে না। মাই ডেইজ আর নাম্বারড। চিকিৎসা তো হচ্ছে। এর কোনো চিকিৎসা নেই। যত দিন যাচ্ছে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় কোনো স্কিনে কোনো অনুভূতি নেই। আমার কথা তোমার বিশ্বাস হয় না, তাই না? বিশ্বাস হবে না কেন? হয়। হুম, তোমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, একদিন আমার বুকের স্কিন তোমাকে দেখাবো, নাকি এখনই দেখবে? না থাক। এত লজ্জা পাচ্ছ কেন? ডাক্তারকে যদি দেখাতে পারি তোমাকে দেখাতে অসুবিধা কি? আমারও তো লজ্জা টজ্জা নেই। আমি ছোট চাচির ঘর থেকে বের হয়ে এলাম। এই চাচির সঙ্গে বেশি সময় থাকা খুবই বিপজ্জনক। এই ব্যাপারটা আমি আগেও লক্ষ্য করেছি। একদিন সন্ধ্যাবেলা কি কারণে যেন তার ঘরে ঢুকেছি। ছোট চাচি ঘরে নেই। লাগোয়া বাথরুমে শাওয়ার ছেড়ে গোসল করছেন। বাথরুমের দরজা হাট করে খোলা। চাচি বললেন, কে? টুকু নাকি? হ্যাঁ। কাইন্ডলি তোয়ালেটা দিয়ে যাবে? চোখ বন্ধ করে এসো, আমার গায়ে কিন্তু কোনো কাপড় নেই। ঘর থেকে বেরোতেই ছোট চাচার সঙ্গে দেখা। তিনি সম্ভবত ছোট চাচির ঘরের দিকে যাচ্ছিলেন। আমাকে দেখে থমকে দাঁড়ালেন। আমি বললাম, ছোট চাচি এখনো কিছু জানেন না। ঠিক বলছিস তো? হ্যাঁ, ঠিকই বলছি। গুড। আমি নিজেই তাহলে বলবো। টুকু, তোর কাছে সিগারেট থাকলে আমাকে দিয়ে যা। যা করবে বুঝে সুঝে করবে। তোর উপদেশে যখন প্রয়োজন বোধ করব তখন জানাবো। এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। আমি পকেট থেকে সিগারেট বের করেছি। ছোট চাচা তা না নিয়ে ঘরে ঢুকে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজার সিটকিনি পড়ার শব্দ হলো। ঘুমোতে যেতে অনেক দেরি হলো। বড় চাচা আমাদের ডেকে পাঠিয়েছিলেন। তিনি নাকি অসাধারণ বই পেয়েছেন, আমাদের পড়ে শোনাবেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো বাড়ির সাম্প্রতিক ঘটনা তিনি কিছুই জানেন না। অবশ্যই না জানার কোনো কারণ নেই। বড় চাচা সেবা যত্নের জন্য কমলা নামের যে মেয়েটি আছে সে দুর্দান্ত স্পাই। কোথায় কি হচ্ছে টুক করে তার কানে তুলে দেয়। মীরা, ইরা এবং আমি 3 জনই এসেছি। মীরা বলল, পরীক্ষার পড়া করতে হবে, আজ থাক। বড় চাচা বললেন, আধ ঘন্টার বেশি সময় লাগবে না রে, একটা মাত্র চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারটার শিরোনামটি হলো ইনফিনিটি অ্যান্ড মাইন্ড। অসাধারণ জিনিস। ভাবছি অনুবাদ করে ফেলবো, 10 জনে পড়বে, এতে সমাজের একটা উপকার হবে। কমলা, আমাদের জন্য কফি বানাও তো। চা এবং কফির সরঞ্জাম বড় চাচার ঘরেই থাকে। কমলা ইলেকট্রিক হিটারে পানি গরম করে ব্লেন্ডারে চমৎকার এক্সপ্রেসো কফি তৈরি করে। বড় চাচার ঘরে মাঝে মাঝে আমরা কফির লোভেই আসি।
এমনি তো বোকা মানুষের সঙ্গ আমার বিশেষ ভালো লাগে না। বড় চাচা শুধু বোকা তাই না, বেশ বোকা। তিনি ছাড়া এই তথ্যটি সবাই জানে, কমলাও জানে। কি পড়া শুরু করব? ফুল অ্যাটেনশনে শুনবি। পড়ার সময় কাশাকাশি হাসাহাসি যেন না হয়। কারোর বাথরুমে যাওয়ার ব্যাপার থাকলে এক্ষুনি সেরে আয়। আমি বাথরুমে ঢুকে গেলাম। ফিরলাম খানিকটা অস্বস্তি নিয়ে। বাথরুমের লাল বালতিতে কমলার শাড়ি। সে কি বড় চাচার বাথরুম ব্যবহার করে? তা তো করার কথা না, তাদের বাথরুম তো আলাদা। কমলা কফির কাপ এনে হাতে দিল। তার গা থেকে ভুরভুর করে গন্ধ আসছে। গায়ে সেন্ট দিয়েছে বোধহয়। কমলার বয়স কত? 30 না আরো কম? বড় চাচা বললেন, কমলা তুমিও খাও। সবাইকে বানিয়ে দিবে, নিজে খাবে না, এটা তো ভালো কথা না, তাই না? খাও, তুমিও খাও, আই ইনসিস্ট। এই ছিল আমার পড়া ত্রয়োদশ গল্প মন্দ্র সপ্তকের প্রথম পর্ব। এই গল্পটি আমি 3টি পর্বে পড়ে শোনাবো। আজ কি গেল প্রথম পর্ব। আশা করি আগামীকাল সকালে আমি এর দ্বিতীয় পর্ব আপলোড করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, বইয়ের কথা বলবেন, বইকে ভালোবাসবেন।